আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, এই নিয়ে অনেকেই অনেকভাবে প্রশ্ন করছেন যে কি করণীয়, কি করতে পারি এই মুহূর্তে, যেহেতু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। এদিকে ইন্ডিয়ান ভিএফএসও বন্ধ, কোনো ভিসা পাওয়া যাচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়ে ইনশাল্লাহ আপনাদেরকে একটু আমার নিজস্ব আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নেই, আসলে দীর্ঘদিন অফলাইনে আপনাদের মাঝে আসতে পারি নাই। তার অন্যতম কারণ হলো, আসলে আপনারা জানেন যে দেশের উপর যে অবস্থা গিয়েছে, যে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলাম, যে আমাদের এতগুলো ভাই বোন, আপনার শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এতগুলো মানুষের উপর নির্বিচারে এভাবে হত্যা করা পশুর মতন। তো এই ব্যাপারগুলো নিয়ে একেবারে মানসিকভাবে খুবই ক্র্যাকড হয়ে গেলাম। এরপরে একটু যাক, আলহামদুলিল্লাহ, আপনার বিজয়ের পরে একটু মানসিকভাবে একটু মানে চাঙ্গা হয়ে উঠছিলাম। এর ভিতরে আবার শুরু হলো বন্যার কাহিনী। তো আপনারা জানেন যে আমাদের বাড়ি ফেনীতে, গ্রামের বাড়িতে পানি উঠেছে। আম্মা আব্বা বয়স্ক মানুষ, ওনাদেরকে নিয়ে খুব টেনশনে ছিলাম। তো সর্বোপরি যাক, এখন একটু আলহামদুলিল্লাহ অবস্থা ভালোর দিকে আছে, আল্লাহ ভালোর দিকে নিচ্ছে সব কিছু মিলিয়ে। এই জন্য আবার শুরু করবো ইনশাল্লাহ। আশা করছি আপনাদেরকে হতাশ করব না। অনেকেই নক দিয়েছেন যে আপনি ভিডিও দিচ্ছেন না কেন, বা ব্লগ করতেছেন না কেন, বিভিন্ন সমসাময়িক ব্যাপারগুলো নিয়ে। আসলে মানসিকভাবে আমি তো আপনার যে ধরেন আর্টিফিশিয়াল মানুষ না, মানে খুবই ন্যাচারাল মানুষ, আবেগী মানুষ। যখন মন ভালো থাকে, মনের মতন হয়, তখনই আসলে কিছু করি। যাই হোক, আসে মূল পয়েন্টে। সেটা হলো ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, এক্ষেত্রে কী করণীয়। দেখুন, অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে ফিনল্যান্ডের নর্ডিক কান্ট্রিজগুলি সব জায়গায় সেপ্টেম্বর সেশনে যা বিগিন টেক ক্লাস শুরু হয়ে গেছে। তো এই অবস্থায় যে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না ইন্ডিয়া, বাংলাদেশের সাথে এক ধরনের মানে বিট্রেই করছে, বা তারা এই ব্যাপারগুলো নিয়ে খুব ঝামেলা করছে, এটা সবাই জানে। এটা অলরেডি আমাদের শত শত ভাইরা বা আপুরা, সেটা আপনারা ইউনিভার্সিটিতে মেল করেছেন। এটা একেবারে বেস্ট একটা কাজ করেছেন। আসলে একটা কথা বলে রাখি, যে ইউরোপিয়ান ইউনিভার্সিটিসগুলো, বিশেষ করে আমি ফিনল্যান্ড নরওয়ের কথা বলতে পারি, যে এখানকার ইউনিভার্সিটিগুলো তারা খুবই ডেমোক্রেটিক। তাদের এমন চিন্তাভাবনা নেই যে মানে আমাদেরকে বাদ দিয়ে, আপনি বাংলাদেশের একজন স্টুডেন্ট, আপনাকে বাদ দিয়ে যে তারা শুধু এখানকার স্টুডেন্ট বা যারা অলরেডি এখানে চলে আসছে ফিজিক্যালি, তাদেরকে নিয়েই শুধু ক্লাস শুরু করবে, ব্যাপারটা এমন না। তারা প্রত্যেকটা স্টুডেন্টের ব্যাপারেই তারা খুব বেশি কেয়ারিং। প্রত্যেকটা স্টুডেন্টকেই তারা, যেহেতু আপনাকে ইউনিভার্সিটি আপনার অ্যাডমিশন গ্র্যান্টেড হয়েছে, আপনাকে চিন্তা করেই তারা কিন্তু তাদের আপনার যে সেমেস্টার বা ইয়ারটা, একাডেমিক ইয়ারটা শুরু করেছে। তো এই ক্ষেত্রে যেহেতু অলরেডি আমি আমার ইউনিভার্সিটির কথা বলি, আমার ইউনিভার্সিটি অফ ইউভাস্কুলা, আমি ইউনিভার্সিটিতে আমাদের যেহেতু আমি মানসিকভাবে সব মিলিয়ে ভালো ছিলাম না, আমি আমার সেমেস্টারটা ড্রপ দিতে চেয়েছিলাম। পরে আমি ইউনিভার্সিটিতে মেল করার পর ইউনিভার্সিটি আমাকে নিচ থেকে বললো যে তোমার জন্য শুভ সংবাদ হলো এইটাই, যে আমরা শুনেছি তোমাদের দেশের, বাংলাদেশের পলিটিক্যাল আনরেস্টের কারণে সেখানে ইন্ডিয়ান ভিএফএসে তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, বা বিভিন্ন রকমের হ্যাসলস হচ্ছে। সেই জন্য তারা আমাদের কয়েকটা সাবজেক্টস তারা হাইব্রিড করে দিয়েছে। তো হাইব্রিড করে দেওয়াতে আমি আলহামদুলিল্লাহ আমার এখান থেকে আমি ক্লাসগুলি জয়েন করতে পারছি তুর্কু থেকেই। তো এটা আমি আমার কেস বললাম। কথাটা বলছি এই জন্যই যে তার মানে যেহেতু আমার ইউনিভার্সিটি জানে, তার মানে সব ইউনিভার্সিটিসগুলোই এই খবরটা অলরেডি তারা পেয়ে গেছে যে ইন্ডিয়ান ভিএফএস ঝামেলা করছে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, তারা একটা জ্যামে আটকা পড়ে গেছে। তো আমি আপনাদেরকে মানে বিনীত অনুরোধ করব যে আপনারা ধৈর্যের সাথে ব্যাপারটা একটু মোকাবিলা করেন। এখানে ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনি যেহেতু অলরেডি ইউনিভার্সিটি আপনাকে অ্যাপ্রুভড করেছে, আপনার অ্যাডমিশন যেহেতু আপনি অ্যাডমিটেড বা আপনি সিলেক্টেড হয়ে গেছেন, সুতরাং আপনি এখানে ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনার এমন কেউ ভাববেন না যে আমি যদি এখানে আমি ভিসা পেতে ধরুন হয়তো 6 মাস চলে গেল বা 5 মাস চলে গেল, এক্ষেত্রে কোনো ঝামেলা হবে কি না, একেবারে বিন্দু মাত্র কোনো ঝামেলা হবে না। আপনি যখন থেকে ফিনল্যান্ডে আসবেন, ইনশাল্লাহ আপনার সব কার্যক্রম মানে আপনার অ্যাজ ইউজুয়াল যেভাবে হওয়ার কথা এভাবেই চলবে। যেহেতু ব্যাপারটা মানে তারা বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিজগুলির কথা বলছি, তারা এইসব ব্যাপারে, তারা দেখুন ইউরোপের ম্যাক্সিমাম দেশ, আপনি যদি নর্ডিক কান্ট্রিজগুলির কথা, বিশেষ করে আপনি নরওয়ে, ফিনল্যান্ডের কথা বলেন, তারা কিন্তু এডুকেশনটাকে তারা ব্যবসার চেয়েও তারা আপনার সার্ভিস হিসেবে বা সেবা হিসেবে এখনও পর্যন্ত তারা সেটা কাজ করে যাচ্ছে। যদিও তারা টাকা নিচ্ছে, কিন্তু আপনি যদি যোগ্যতা প্রমাণ করতে পারেন, তাহলে কিন্তু তারা আপনাকে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে। তো এই কথা বলার উদ্দেশ্য হলো যে আপনি শুধু এটা ভাবার কোনো প্রয়োজন নাই যে মানে আপনি মনে হয় যে ঝামেলায় পড়ে যাচ্ছেন,
আপনার পরবর্তীতে মানে কি হয় আপনার পিআর নিয়ে বা আপনার সিটিজেনশিপ নিয়ে, আপনার সেমিস্টার থেকে আপনাকে কোনো ড্রপ দিয়ে দেয় কিনা, অ্যাডমিশন ক্যান্সেল করে দেয় কিনা, এটার বিন্দু মাত্র সুযোগ নাই। ইউনিভার্সিটি যদি আপনাকে এমনটা অফার করে যে আপনি হাইব্রিডে ক্লাস শুরু করেন, আমি বলবো আপনাকে এটা আপনি মানে কয়েকবার আপনি আলহামদুলিল্লাহ পড়বেন। এই জন্যই পড়বেন, আপনি জানেন যে ফিনল্যান্ড পড়ালেখার জন্য সারা পৃথিবীতে একটা বেস্ট কান্ট্রি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাপারটা হলো যে এখন আনএমপ্লয়মেন্ট, যে আপনার জবের ক্ষেত্রে যে একটা ক্রাইসিস চলছে, এটাও অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে। যারা গত বছর এসছে তাদেরও কেউ কেউ আছেন এখনও জব পাননি, বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপগুলিতে সেটা দেখা যাচ্ছে। যদিও ফিনল্যান্ড চেষ্টা করছে জিনিসগুলিকে খুব বেশি আপনার ফ্লেক্সিবল করার জন্য এবং একটা ব্যালেন্স তৈরি করার জন্য, এটা ফিনল্যান্ড গভর্নমেন্ট চাচ্ছে। যেহেতু এটা নতুন গভর্নমেন্ট, রাইট উইংস আসছে, একটু সময় লাগছে সব মিলিয়ে। তবে এটা বলবো, আপনার যেহেতু এখন আসলে আপনি জব পাবেন না, আপনি যদি এখানে ফিনল্যান্ডে 8 মাস 1 বছর আপনাকে অপেক্ষা করতে হয়, আপনি চিন্তা করেন মান্থলি আপনি অ্যাটলিস্ট আপনি 1 লাখ করে হিসাব করেন, তার মানে আপনার 12 মাস বা 10 মাসে আপনার 10 লাখ টাকা খরচ হয়ে যাবে। এটা আমি আপনার টিউশন ফিজের বাইরের কথা বলছি, আপনার শুধু অ্যাকোমোডেশনস, আপনার অন্যান্য যে সকল আর এক্সপেন্সেসগুলো আছে সব মিলিয়ে বলছি। তো আপনি যদি বাংলাদেশে বসে বিনা পয়সায় মানে 1 লাখ টাকা করে 10 লাখ টাকা সেভ করতে পারেন, বা যদি 6 মাসের প্রথম সেমিস্টারটাও আপনি বাংলাদেশে বসে করেন, তাও 6 মাসে আপনি 6 লাখ, সব মিলে আপনি 7-8 লাখ টাকা সেভ করতে পারছেন। জাস্ট থিঙ্ক পজিটিভলি যদি আপনি ব্যাপারটা থিঙ্ক করেন। তো আমি আপনাকে বলবো, আপনি মানে ফ্রাস্ট্রেটেড না হয়ে বা আপনি কোনো কিছু ডিপ্রেসড না হয়ে আপনি পেশেন্ট হন। ইনশাল্লাহ আল্লাহ যেহেতু আপনার উপর রহমত করেছে, আপনি যেহেতু গ্র্যান্টেড হয়েছেন, এটাও আপনার হয়ে যাবে। এটা নিয়ে বিন্দু মাত্র ওয়ারিড হওয়ার কোনো সুযোগ নাই। আর এফাকে আপনি যে কোনো ব্যাপারে, আমি আপনাদেরকে বলবো, যে কোনো ব্যাপারে, আমি আমার দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি, যখনই কেউ যে কোনো ব্যাপারে, ইউনিভার্সিটির ফ্যাকাল্টি হোক, আপনার যে অ্যাডমিনিস্ট্রেশন হোক বা আপনার কোর্স কোঅর্ডিনেটর হোক, তাদেরকে আপনি খুব ফ্রিলি মেল করে দেবেন। তারা যে কোনো ব্যাপারে আপনাকে 100% সহযোগিতা করবে। তারা খুব বেশি, এত বেশি তারা আসলে হেল্পফুল মাইন্ডেড, সেটা আসলে ওদের সাথে আপনি হয়তো না মিশলে বুঝতে পারবেন না। যে এখানকার টিচার্সগুলি বা যারা টিচিং স্টাফ হিসেবে আছে, যারা ইউনিভার্সিটির স্টাফ হিসেবে কাজ করে, তারা খুব বেশি এসব ব্যাপারে ফ্রেন্ডলি, এতে বিন্দু মাত্র আপনি ডাউট রাখতে পারবেন না। তো যেটা বলছিলাম, আপনি আপনার যে কোনো সমস্যাগুলি আপনি ইউনিভার্সিটিকে জানান, ইউনিভার্সিটি আপনার সেগুলি সলভ করে দেবে। আর এক্ষেত্রে আপনার কেউ ফোন কল করেন না, কারণ আসলে ফোন করলে হয় কি, এটা অফিসিয়াল কোনো ডকুমেন্ট না। সেই জন্য আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো আপনি ইমেল করবেন। আমাদের দেশে হলো ইমেলের ব্যাপারে আমরা একটুখানি নেগলেন্সি আছে, যে আমরা ইমেলের রিপ্লাই পরে দিই। এসব দেশগুলোতে, এসব দেশ নেই, ইউরোপিয়ান কান্ট্রিজ বলেন বা ইংলিশ স্পিকিং কান্ট্রিজ বলেন, এখানে কিন্তু আপনার ফোন কলের চেয়ে তারা মেইলিংটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। সো আপনি মেইল করতে থাকেন, তারা ইনশাল্লাহ আপনাকে সদুত্তর দেবে। আর হলো আমি আপনাকে শুধু এটাই বলবো, হয়তো সার্টেন টাইমের জন্য এখন যেহেতু কিছু ইস্যুস তৈরি হয়েছে, এই জন্য হয়তো আপনার ভিসা পেতে বা অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনার একটু দেরি হচ্ছে। কিন্তু তারা, আপনি নিশ্চয়ই, আমাকে কয়েকজন স্ক্রিনশট পাঠিয়েছে, তারা এই সমস্যাগুলো সমাধানের জন্য তারা খুব বেশি চেষ্টা করছে। ইভেন আরও একটা ব্যাপার হয়েছে, এবার যারা আসছেন অনেকজনই চলে আসছেন ওয়াইফের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, বা যারা স্পাউসের জন্য পাচ্ছেন না, তাদেরকেও বলবো আপনারা একটু ফ্রাস্ট্রেটেড হয়েন না, ইনশাল্লাহ ধৈর্য ধরে থাকেন। আল্লাহ অবশ্যই, যেহেতু আপনি চলে আসছেন, আপনি এখানে জিনিসগুলো একটু নিজে সব প্রসেসগুলো একটু আগায় নেন। আগায় নেওয়ার পরে আপনার স্পাউস, মানে স্টুডেন্টগুলি আসার পরেই অবশ্যই তার স্পাউসের ব্যাপারটা তারা, কারণ এখনো পর্যন্ত এমন কোনো নিয়ম হয় নাই যে যেমন ইউকে বা অন্যান্য দেশগুলোতে, যে হাজব্যান্ড আসার পরে দেখা যায় তারা একটা রেস্ট্রিকশন থাকে যে স্পাউস আসতে হয় পরে। ফিনল্যান্ডে কিন্তু এমন রেস্ট্রিকশন এখনো পর্যন্ত নেই। এটা হলো শুধুমাত্র সার্টেন টাইমের জন্য, যেহেতু সেখানে একটু অনেক স্টুডেন্টস অ্যাপ্লিকেন্টস বেশি ছিল, বা ইন্ডিয়ার সাথে হতে পারে কোনো, আমাদের যেহেতু কিছু আনরেস্ট, কিছু আপনার ইমব্যালেন্স তৈরি হয়েছে, সব মিলিয়ে কিছু ইস্যুস থাকতে পারে। তো এটা হলো আপনার শুধু ক্ষণিকের জন্য, এটা অবশ্যই আপনার সলভ হয়ে যাবে। আপনি এমন ভাবার কোনো দরকার নেই যে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড আসতে পারবে কিনা, অবশ্যই আসতে পারবে। এটার সাথে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার সাথে আসতে পারবে কিনা এই রকমের কোনো আপনার ফিনিশ গভর্নমেন্ট থেকে কোনো মানে বিধিনিষেধ বা কোনো নিষেধাজ্ঞা আসেনি। সুতরাং আমি বলবো আপনারা, ইভেন আপনারা যদি অন্যান্য পেপারসগুলো যেমন পিআর বা অন্যান্য ব্যাপারে যদি চিন্তাভাবনা করেন, এগুলো অ্যাজ ইউজুয়াল চলবে, এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আপনি যদি ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে, আপনার আপনি অথবা আপনার ডিপেন্ডেন্ট যদি ভিসা পেয়ে যায়, এখানে আসার পরে সব স্মুথলি করতে পারবেন, ফ্রাস্ট্রেটেড হওয়ার কিচ্ছু নাই আমি বলবো আর কি। তো এতটুকুন কথা রইল। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। যারা আসতে পারেন নাই, তারা বরং দেশে বসে চেষ্টা করেন কিছু স্কিলস গেইন করা যায় কিনা, যেমন ফ্রিল্যান্সিংয়ের কিছু স্কিলস আপনি গেইন করতে পারেন,
হতে পারে ভিডিও এডিটিং, হতে পারে আপনার যে ওয়েব ডেভেলপমেন্ট, হতে পারে কপি রাইটিং, হতে পারে মানে যে কোনো কিছু ফ্রিল্যান্সিংয়ের একটা সেক্টরে নিজে মোটামুটি একটু আইডিয়াস নিয়ে আসেন, একটা কোর্স করে একটু সার্টিফিকেট নিয়ে আসেন, ইনশাল্লাহ এখানে সেটাকে যদি আপনি হোল হার্টেডলি ধরতে পারেন ভালো করতে পারবেন। পাশাপাশি আপনাকে আমি যে ব্যাপারটার কথা বলবো সেটা হলো, আপনারা যদি এখন যেহেতু ফ্রি আছেন বা আপনার মোটামুটি এই সেমিস্টারটা আপনি যদি হাইব্রিডে পেয়ে যান, তার মানে 6 মাস আপনি বাংলাদেশে থাকতে পারবেন। তো এই ফাঁকে আপনি যিনি মেন অ্যাপ্লিক্যান্ট তার স্পাউসকে আমি বলবো আপনি আইএলসটা করে আসেন। আইএলস করলে সুবিধা হবে কি, এখানে আসলে যেমন আমি এসেছিলাম আপনারা জানেন ডিপেন্ডেন্ট হয়ে, এখন আমি আলহামদুলিল্লাহ মাস্টার্স শুরু করেছি। তবে আমাকে মাস্টার্স শুরু করতে গিয়ে আমার কিন্তু আইএলস স্কোর লেগেছে। এখানে আইএলস স্কোর ছাড়া মানে নর্মাল প্রসেসগুলি সবই ঠিক থাকবে, হয়তো আমার টিউশন ফি লাগবে না, কিন্তু আমার নর্মাল প্রসেসগুলি ঠিক থাকতে হবে। যেমন আমার একাডেমিক সকল পেপারসগুলি আমি অ্যাটাস্টেশন করে নিয়ে আসছিলাম ল অ্যান্ড ফরেন মিনিস্ট্রি থেকে, আমাদের আপনার যে বিয়ের যে সকল কাগজপত্র সেগুলি আমরা এফিডেভিট করে নিয়ে আসছিলাম। দেন আমার আইএলস স্কোর আমি এখানে এসে আমাকে আপনার এখানে আইএলসের আপনার প্রায় বাংলা টাকায় ধরুন 35-40 হাজার টাকা ফি দিতে হয় আইএলস স্কোরের জন্য, যে রেজিস্ট্রেশন ফি। তো এটা যদি আপনি বাংলাদেশ থেকে করেন আপনি অর্ধেক কমে করতে পারবেন, আপনি প্রায় 20-25 হাজার টাকার মধ্যে আপনি আইএলস বাংলাদেশে পরীক্ষা দিতে পারবেন। এবং আপনি এখন যেহেতু সময় আছে আপনি তাহলে আইএলসটার প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন। আইএলস প্রস্তুতির ব্যাপারে আমি আপনাদেরকে বলতে পারবো, ইনশাল্লাহ আপনাকে আমি 100% সাপোর্ট দিতে পারবো আইএলসের ভালো একটা স্কোরের জন্য। আপনি জানেন আমি আইএলসের মাস্টার ট্রেনার হয়ে আইএলস নিয়ে আজকে দীর্ঘদিন প্রায় 20 থেকে 22 বছর কাজ করছি। হাজার হাজার স্টুডেন্টসকে দেশের বাইরে পাঠিয়েছি, দেশে ট্রেন আপ করছি, দেশে স্কোর নিয়ে আসছি ইনশাল্লাহ। এবং আমি একটা প্লাস পয়েন্ট হলো আপনারা আমার কাছে যারা আইএলস করছেন আমি তাদেরকে তার ফাইল দেখে, তার যে প্রোফাইলটা আছে সেটা দেখে আমি তাকে বলে দিতে পারি যে আপনি কি করতে পারেন, কোন দেশ ভালো হবে। বা আপনি আমার দেখুন এখনও রানিং 2টা ব্যাচ চলছে, আমার ব্যাচগুলি স্টুডেন্টসগুলি তারাও জানে যে আমার এই ভিডিওটা তারাও দেখে যে আমি এমন না যে আপনাদেরকে কোনো ফেক ইনফরমেশন দিচ্ছি। আমি আমার স্টুডেন্টসগুলোকে তার প্রোফাইল নিয়ে তাকে আমি পার্সোনালি অ্যাসেস করে তাকে আমি বলে দিই যে আপনি এই দেশগুলোতে যান, যদি বাচ্চা বেবিজ থাকে বা যদি বেবিজ না থাকে বা যদি ইন্ডিভিজুয়াল যদি সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট হয় কার জন্য কী করণীয়, কার জন্য কোন দেশ ভালো হবে, কেমন ব্যাংক স্টেটমেন্ট লাগতে পারে, স্কলারশিপের পসিবিলিটিস কেমন, বা দেশ থেকে উনি কী কী সার্টিফিকেটসগুলি নিয়ে আসতে পারেন, তারপরে ওনার পড়ালেখার পাশাপাশি উনি প্যাসিভ ইনকামের জন্য কী কী স্কিলস গেইন করতে পারেন, সবগুলো ব্যাপার নিয়ে কিন্তু আমি আমার আইএলস ক্লাসে বলে দিই। আপনারা অনেকজন আমাকে পার্সোনালি নক দেন যে আপনি কি কোনো কনসালটেন্সি করেন কিনা। দেখুন আমি কোনো কনসালটেন্সি করি না, আমি কোনো কনসালটেন্টও না। হ্যাঁ আমি কনসালটেন্ট, আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে, ইভেন আমি নিজে আমাদের প্রসেসগুলো যেহেতু করেছি আমার সব কিছু জানা আছে। তবে আমি প্রফেশনালি কনসালটেন্ট না, আমি শুধু আমার আইএলসের স্টুডেন্ট যারা অ্যাডমিশন নিয়ে থাকে আমার রেগুলার ব্যাচটা হলো 15,000 টাকা, যেটা এক্সিকিউটিভ ব্যাচ। আর আমার একটা আইএলস প্রাইভেট ব্যাচ আছে, সেখানে আমি 10 জন স্টুডেন্ট নিয়ে থাকি। তো দুইটাতেই মূলত আমি আমার যে আপনাদেরকে যে একটা সুযোগ সুবিধা দেয় সেটা হলো প্রথমত আপনার প্রোফাইল দেখে আমি আপনার কনসালটেন্সিটা আমি করে দেই। সেকেন্ডলি হলো যতক্ষণ না স্কোর না আসে আমি অনেকগুলি মক টেস্ট নেওয়ার পর আমি যদি মনে করি যে না আপনার এখনও স্কোরটা আসছে না, সেক্ষেত্রে আপনার ক্লাসগুলি আমি বাড়াইয়ে দেই। যদি আমি আমার কোর্সটা করাই 3 মাসের জন্য, সেক্ষেত্রে দেখা যায় 6 মাস লাগলে আমি 6 মাসও করাই, 5 মাস লাগলে, যতক্ষণ না মনে হয় যে আপনার যে টার্গেটের স্কোরটা আপনি উঠানোর জন্য এখনও পর্যন্ত ফিট না, ততক্ষণ আমি আমার ক্লাসগুলি কন্টিনিউ করে তার জন্য কোনো ফি দিতে হয় না। তো এই ছাড়াও আবার অনেকজন থাকে যাদের আপনার ইংলিশের প্রনাউন্সিয়েশন ভালো না, স্পিকিং ক্যাপাবিলিটি অনেক বেশি প্রো না, বা গ্রামাটিক্যাল স্ট্রাকচারসের ক্ষেত্রে আপনার কিছু উইকনেস আছে। এই সকল কোর্সেসও আমার আছে, স্পোকেন ইংলিশ, গ্রামার, ফোনেটিক্স, এগুলো আমি একসাথে করি। স্পোকেন, ফোনেটিক্স, গ্রামার তিনটাকে আমি একসাথে করে একটা কোর্স করাই বেসিক ইংলিশ ইমপ্রুভমেন্টের উপর, সেটার ফি নিয়ে থাকে আমি 8,000 টাকা। তো এই হলো আমার আসলে প্ল্যান্সগুলো এবং আপনাদের জন্য আমার সার্ভিসেসগুলো। যদি আপনাদের কোনো দরকার হয় আপনারা কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন, তবে হোয়াটসঅ্যাপে কাইন্ডলি কল দিন না, যেহেতু সারাক্ষণে নিজের এখন ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হয়েছে, আইএলসের ক্লাস নিতে হয়, স্পোকেনের ক্লাস নিতে হয়, প্লাস নিজের জব করতে হয়, ফ্যামিলি আছে, সব মিলিয়ে একটু ব্যস্ততায় থাকে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আপনারা আমাকে ভয়েস মেসেজ বা আপনারা আমাকে মেসেজ পাঠাই রাখেন, ইনশাল্লাহ সময় পেলে আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। যে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেলাম দীর্ঘ শত শত ভাইয়ের শহীদের বিনিময়ে, ভাই বোনের, সে বাংলাদেশটা যেন আমাদের স্বপ্নের বাংলাদেশের মতন আল্লাহ যেন কবুল করে। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।